আসসালামাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি অটোক্যাড 2020 মাধ্যমে রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন। শুরু করা যাক। আজকে আমরা যা যা শিখবো, আজকে আমরা শিখবো অটোক্যাড কি, অটোক্যাড 2020 কোথায় ব্যবহৃত হয়, অটোক্যাড 2020 বেসিক ওভারভিউ এবং কিভাবে একটা ড্রয়িং ওপেন, সেভ এবং বন্ধ করতে হয়, নতুন ড্রয়িং কিভাবে তৈরি করব ওইটার একটা সঠিক পদ্ধতি আমরা জানবো। এরপরে আমরা দেখব একটা ড্রয়িং কিভাবে আমরা ম্যানেজ করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয় জুম এবং প্যান কমান্ডের মাধ্যমে। এরপর অটোডেস্ক থেকে হেল্প কিভাবে আমরা নিব, এই বিষয়গুলো আমরা ডিটেলস আজকে আলোচনা করব। সবশেষে থাকবে অটোডেস্ক 360 ক্লাউড সার্ভিস কিভাবে ব্যবহার করব, তার নিয়মাবলী এবং এটা ব্যবহার করা কেন দরকার। সো এই চ্যাপ্টারটাতে আমরা একদম বেসিক জিনিসগুলো শিখবো, ইউআই শিখবো। এখানে আসলে আমাদের প্রজেক্টে কিছুই থাকবে না। সো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি অটোক্যাড 2020টা কি। অটোক্যাড 2020 হচ্ছে পৃথিবীর অন্যতম বহুল একটি 2D কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার অথবা প্রোগ্রাম। এটা আসলে 3Dও করা যায়, বাট এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে 2D কম্পিউটার এইডেড ডিজাইন হিসেবে, মানে ক্যাড সফটওয়্যার হিসেবে। অটোক্যাড সফটওয়্যারটি হচ্ছে অটোডেস্কের একটি সফটওয়্যার, যেটাতে যারা আসলে রেভিট, 3ds ম্যাক্স এর মতো আরো অনেক সফটওয়্যারই বানিয়েছেন। সারা বিশ্বে প্রায় 80 লক্ষ মানুষ অটোডেস্কের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। সো সেই ক্ষেত্রে আমরাও এখন ওর ভিতরেই পড়ে যাচ্ছি। অটোক্যাড 2020 কোথায় কোথায় ব্যবহার হয়, আমরা মূল কোর্সে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নিব। তার মধ্যে এটা একটা কোশ্চেন যে আসলে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি। অটোক্যাড আসলে টেকনিক্যাল সেক্টরে কাজ করতে গেলে যে কোনো কোম্পানি যারা টেকনিক্যাল ড্রয়িং তৈরি করে সবাই মূলত অটোক্যাড ইউজ করে। এরপরে যেমন ধরেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করে, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, উৎপাদনকারী অথবা কন্ট্রাক্টররা এটা ব্যবহার করেন। তারপরে এভিয়েশন ম্যানেজমেন্টে এটা ব্যবহৃত হয়, অটোমেটিক শিপ ডিজাইন সহ কোন জায়গায় নাই যেখানে এটা ইউজ হয় না। আপনি দেখেন যেখানেই আপনার টেকনিক্যাল ড্রয়িং এর দরকার হচ্ছে ওইখানেই কিন্তু প্রথমে তারা অটোক্যাডটা বেছে নিচ্ছে। সো আমরা এখন দেখব যে কেন অটোক্যাডটা আসলে ব্যবহার এত বেশি করা হয় এবং আমরা কেন অটোক্যাড 2020 ব্যবহার করব। সো অনেকেই অটোক্যাড ব্যবহার করেন অত্যন্ত নিখুঁত ড্রয়িং তৈরি এবং সহজে তা পরিবর্তন এবং পরিবর্তন করা যায় বলে, যার কারণে কিন্তু অনেকেই অটোক্যাড ইউজ করে এবং অটোক্যাড একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার হিসেবে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আপনি যখন একটা অটোক্যাড দিয়ে কাজ করবেন, আপনি কিন্তু অটোক্যাড দিয়ে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচারাল এবং যে কোনো ধরনের কাজই করতে পারবেন। সো যখন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে যাই, এই ড্রয়িংগুলো ট্রান্সফার করা খুবই সহজ হয় এবং একজন একজনের সাথে শেয়ার করা সহজ হয়। কারণ আমরা যখন একটা আর্কিটেকচারাল প্ল্যান করছি ওইটার উপরই দেখা যায় সিভিল ইঞ্জিনিয়াররা তাদের কাজটা করে, আবার ওইটার উপরই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল কাজটা করে। তো সেই ক্ষেত্রে ক্যাড স্ট্যান্ডার্ড হিসেবে অটোক্যাডটা ইউজ হয়, যার একটা কারণ যে কারণে অটোক্যাডটা সবাই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন ধরেন অটোক্যাড ব্যাপক ফিচারের কারণে অনেক বড় এবং জটিল প্রজেক্টের ড্রয়িং তৈরি করতে পারে এবং পরিচালনাও করতে পারে। সো যেটা আসলে সব সফটওয়্যার পারে না, কারণ সব সফটওয়্যারগুলো ওইভাবে আপ টু ডেট হয় না। সো অটোক্যাড এখন আমরা 2020 ইউজ করতেছি, অলরেডি আমরা আছি 2019 সালে, বাট আমরা ব্যবহার করতেছি 20। সো খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে হবে যে আসলে এটা কতটা আপডেট হয়ে যায়। অ্যান্ড তাছাড়া এটা অনেক পুরাতন সফটওয়্যার হওয়ার কারণে আমাদের যে মার্কেট প্লেসে আমরা এটার কাজ করার লোক খুব সহজেই পাচ্ছি। অনেক ইউনিভার্সিটি, কলেজে অটোক্যাড শেখানো হয়, অনেক কোম্পানিতে কিন্তু পটেনশিয়াল লোকের দরকার হয় যারা খুব সহজে অটোক্যাডে কাজ করতে জানে। সো অটোক্যাড এই সমস্ত কারণে কিন্তু অটোক্যাডটা সবার প্রথম চয়েসে থাকে 2D ড্রাফটিং এর ক্ষেত্রে। এরপরে আমরা দেখব আর্কিটেকচার এবং অটোক্যাডের আসলে রিলেশনটা কি। আর্কিটেকচারাল ড্রয়িংস যেমন ধরেন শিডিউল, প্রেজেন্টেশন তৈরিতে আর্কিটেকচার প্রফেশনে অটোক্যাডের ব্যবহার ব্যাপক ধরা যায়। তো একজন অটোক্যাড ইউজার অনেক দ্রুত কয়েকটি ডিজাইন অপশন তৈরি করতে পারে যদি সে আসলে অটোক্যাড জানা থাকে। অনেক যে কোনো স্পেসে, যেমন ধরেন রিসিপশন এরিয়ার ক্লায়েন্ট হয়তো অনেকগুলো জায়গার মডেল চাইতে পারে, জায়গার প্ল্যান আপনার কাছে চাইতে পারে। সো সেটা আমরা যদি হাতে হাতে করি এটা আমাদের পক্ষে সম্ভব হয় না অ্যাকুরেসি মেনটেন করে কাজ করা এবং দ্রুত করা। সো যদি অটোক্যাড জানা থাকে, যে কেউ কিন্তু একটা স্পেসের জন্য কয়েকটা অপশন তৈরি করতে পারে। অনেক আর্কিটেকচারাল সফটওয়্যার থাকা সত্ত্বেও কেন আসলে আর্কিটেক্টরা অথবা আর্কিটেকচারাল কাজের ব্যাপারে আমরা অটোক্যাডটা ব্যবহার করি। তো এর অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরেন খরচটা অনেক বেশি হয় অন্যান্য সফটওয়্যারে, যেটা আমাদের অটোক্যাডে খরচ সেই তুলনায় অনেক কম হয়। তারপরে যেমন এটা কেন আমরা শিখি, এটাকে আমরা অনেক সময় এবিসি বলি। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক। যেমন ধরেন কম্পিউটারে যারা বিএসসি করতেছে তারা প্রথমে কিছু বেসিক প্রোগ্রামিং নিয়ে কাজ করে, পরবর্তীতে তারা কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করে যেগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের। সো ব্যাপারটা হচ্ছে এরকমই, আমরা প্রথমে অটোক্যাড দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে বিভিন্ন সফটওয়্যারে আমরা নিজেদেরকে শিফট করি। সো এই সমস্ত কারণে কিন্তু আর্কিটেকচারাল কাজের জন্য
অটোক্যাড সফটওয়্যারটা এখনো মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সো এই পর্যায়ে আমি বলবো সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে। সফটওয়্যার ইনস্টলেশনের উপরে আমরা একটি ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়ে রেখেছি। আপনারা ওই সফটওয়্যার ইনস্টলের জন্য ওই ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা ইনস্টলেশন করতে পারবেন। তারপরেও যদি সমস্যা হয় আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদেরকে জানাবেন যেভাবে স্টুডেন্ট কর্নারে গিয়ে জানাতে হয়, আশা করি আপনারা জানেন। সো আমরা তখন আপনাদেরকে হেল্প করব। এখন আসি নতুন ফিচার নিয়ে। অটোক্যাডের প্রায় প্রত্যেক ভার্সনেই কিছু না কিছু নতুন ফিচার থাকে। আমাদের গোল হচ্ছে বেসিকটা শেখানো এবং পাশাপাশি যেগুলো নতুন আসছে, পরিবর্তন হয়েছে, এগুলো শেখানো। এবং কিন্তু আমরা অটোক্যাড 2020 এই কোর্সটাতে নতুন ফিচারগুলোর উপরে অবশ্যই অনেক জোর দিব, বিকজ যেহেতু আমরা নতুন এই কোর্সটা নিয়ে কাজ করতেছি। এখন আমরা দেখব অটোক্যাড 2020 ইন্টারফেস। অটোক্যাড আমরা জানি যে একটি পাওয়ারফুল এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন সফটওয়্যার প্রোগ্রাম। যে কোনো সফটওয়্যারের ইন্টারফেস বোঝাটা ওই সফটওয়্যার ব্যবহারের কিন্তু মূল বিষয়। তো আমরা এখন দেখব সফটওয়্যার ইন্টারফেস। তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। আমরা একটু পরে সফটওয়্যার ওপেন করে দেখব, তার আগে আমরা একটু এখানে ইমেজ আকারে দেখে নিই যে আসলে কোনটাকে কি বলা হয়। সো এখানে খেয়াল করেন অ্যাপ্লিকেশন মেনু যেটা বলা হয়েছে, ঠিক যেই লেখাটা আছে এই জায়গাটাকে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। এবং এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে কতগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস টুলবার। অ্যান্ড আমরা যখন এইখানে যে অ্যারোটা দেওয়া আছে এটাকে কারেন্ট ড্রয়িং নেম বলে। আমাদের যে ড্রয়িং এর নামটা থাকবে সেটা আপনি এই উপরে টাইটেল বারে দেখতে পাবেন। অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টার আছে, যেটা আপনি এখান থেকে অনেক কিছু সার্চ করতে পারবেন, হেল্প নিতে পারবেন অটোডেস্ক থেকে। আমরা একটু পরে দেখবো এগুলো। অ্যান্ড খেয়াল করেন এই যে এই জায়গাটা হচ্ছে রিবন, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে রিবন এবং আমাদের ড্রয়িংগুলো পাশাপাশি এখানে থাকবে, যেটা হচ্ছে ওপেন ড্রয়িং ট্যাব বলা হয়। অ্যান্ড রিবন ট্যাব হচ্ছে উপরে যেই ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিবন ট্যাব। আর এখানে খেয়াল করেন একটা চারকোনা দিয়ে আমরা বলে দিয়েছি এটা হচ্ছে রিবন প্যানেল। তো এখানে খেয়াল করেন ড্র প্যানেল আছে, মডিফাই প্যানেল আছে, অ্যানোটেশনস প্যানেল আছে, লেয়ার্স প্যানেল আছে। সো এগুলো সবগুলো এক একটা প্যানেল। অ্যান্ড এই জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি ভিউ কিউব, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইড থেকে আমরা ভিউ দেখতে পাই, টপ, বটম, লেফট, রাইট, যে কোনো ভিউ আমরা দেখতে পাই। এবং এখানে হচ্ছে নেভিগেশন বার, এটা নিয়েও আমরা আজকে কথা বলবো। নেভিগেশন বার যেখান থেকে আমরা একটা ড্রয়িং পরিচালনা করতে পারি, নেভিগেট করতে পারি। হ্যাঁ, জুম করতে পারবো, এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো, তারপরে প্যান আকারে দেখতে পারবো। হ্যাঁ, সো এখান থেকে এই কাজটা করা হয়, এই জন্য এটাকে বলা হয় নেভিগেশন বার। তারপরে খেয়াল করেন এটা হচ্ছে ওয়ার্ক স্পেস লিস্ট। আমরা এখান থেকে আমাদের কোন ওয়ার্ক স্পেসে আমরা কাজ করতে চাই এটা আমরা সেট করে নিতে পারবো। যেমন এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে, 2D ড্রাফটিং এন্ড অ্যানোটেশন আছে, 3D মডেলিং আছে। সো আমরা যখন যেই কাজটা করব আমরা এখান থেকে কিন্তু ওয়ার্ক স্পেস থেকে আমাদের কাজের ধরনটা সিলেক্ট করে নিতে পারবো। এখানে একটা লিস্ট আছে। এরপরে খেয়াল করেন এখানে যখন আমরা যে কোনো অটোক্যাড ওপেন করি প্রথমে একটা কমান্ড উইন্ডো থাকে যার মাধ্যমে আমরা কমান্ড বসিয়ে কাজ করতে পারি। তো এরপরে বাম পাশে আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে ইউসিএস কোঅর্ডিনেট সিস্টেম। তো ইউসিএস কোঅর্ডিনেট সিস্টেম কি করে আমরা একটু পরে এটা ডিটেল দেখবো। ইউসিএস কোঅর্ডিনেট সিস্টেমটা মূলত একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, যেটা থাকলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে 3D তে আছি না 2D তে আছি নাকি পার্সপেক্টিভ ভিউতে আছি। সো এখন আমরা আরো ডিটেলস কিছু জিনিস দেখবো। তো আমরা এখন অটোক্যাডে চলে আসলাম। আমরা একটু আগেই দেখেছিলাম যে এই জিনিসগুলোকে, এই যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলোকে বলা হয় হচ্ছে রিবন ট্যাব। ওকে, এই যে এখানে প্যারামেট্রিক, ভিউ, তারপর ম্যানেজ, আউটপুট, অ্যাডিন্স, এগুলো সবগুলো হচ্ছে রিবন ট্যাব। এবং আমরা যখন এখানে আসতেছি ঠিক বাম পাশে কর্নারের উপরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বলা হয় এটাকে। সো অ্যাপ্লিকেশন মেনুতে যদি আমরা যাই প্রথমে দেখবেন বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার নিউ ফাইল ক্রিয়েট করা যে অপশনটা এখানে আছে, এবং উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে সার্চ কমান্ড। আমাদের যদি কোনো কিছু সার্চ করার থাকে আমরা এখানে সার্চ করলে ওইটা হয়তো পেয়ে যাব। সো এরপরে আমরা দেখেন নিচে আছে হচ্ছে প্লট, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো ড্রয়িংটা। প্রিন্ট করার অপশনটা কিন্তু এখানে আছে, এখানে প্রিন্টে গিয়ে প্লটে ক্লিক করলে আমাদের ড্রয়িংটা প্রিন্ট করা যাবে। এবং আমরা এখানে আরো অনেক কিছুই আছে, এগুলো আস্তে আস্তে আমরা ডিসকাস করব। এখন লাস্ট আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে অপশন। এই অপশনে গিয়ে আমরা অটোক্যাডের যে কাস্টমাইজেশন দরকার হয়, অটোক্যাডের স্ক্রিন ইন্টারফেসের কালার, এগুলো সবকিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। সো কিছুক্ষণ পরে এটাও আমরা দেখব। জাস্ট আমরা একটু আইডিয়া নিলাম যে এখান থেকে আমরা মেইন যে কাজগুলো করতে পারি, নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারি, কোনো ফাইল ওপেন করতে পারি, সেভ করতে পারি, এবং হচ্ছে যে এখানে আমরা কোনো কিছু দরকার হলে ওটা সার্চ করতে পারি, পাশাপাশি প্রিন্ট করতে পারি। প্রিন্টে গিয়ে দেন হচ্ছে অপশনে এখান থেকে যেতে পারি, গিয়ে আমরা হচ্ছে
অটোক্যাডের ইন্টারফেসটা আমরা কাস্টমাইজ করতে পারি। সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, অ্যান্ড আমরা এখন একটু দেখব যে প্যানেল আসলে কিভাবে কাজ করে। সো খেয়াল করেন, আমি প্রথমেই বলছি যে একটা যে কোনো সফটওয়্যারে সফল হতে হলে আপনাকে সফটওয়্যারের ইন্টারফেসটা খুব ভালোভাবে বুঝতে হবে। ইন্টারফেসটা কিভাবে কাজ করে অথবা কোন কোন ডিরেকশন দেওয়া আছে এটা বুঝতে হবে। যেমন ধরেন আমরা এখন হোম ট্যাবে আছি, হোম প্যানেলে গিয়ে ঠিক এখানে অনেকগুলো কমান্ড আমরা দেখতে পাচ্ছি, তারপরেও এখানে নিচে একটা ড্র নামে একটা কিছু লেখা আছে। সো আমরা এটা বলবো হচ্ছে ড্র প্যানেল, হোম ট্যাবের ভিতরে ড্র প্যানেল। এখন ড্রতে ক্লিক করার পরে আপনি দেখবেন আরো কিছু কমান্ড কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে ফ্লাই আউট বলে, ফ্লাই আউটটা ওপেন করলে এখানে অনেক কিছু কমান্ড চলে আসবে। এখন আপনি যদি চান এটাকে সবসময় এরকম ওপেন করে রাখতে পারবেন, অথবা আমি যখন এখান থেকে অন্য জায়গায় চলে আসব তখন এটা আবার ভিতরে চলে যাবে। তো আপনার যদি মনে হয় যে না এটা সবসময় দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে পিন করে রাখতে পারি। পিন করে রাখলে এটা আর এখান থেকে মুভ হবে না। সো আসলে এটা দরকার হয় না সবসময়, আমাদের এটা মাঝে মাঝেই দরকার হয়, যার কারণে আমরা এটা পিন খুব একটা করার দরকার হয় না। সো আমরা যেভাবে ড্র ড্র প্যানেলটা দেখলাম তার পাশেই দেখেন মডিফাই প্যানেল আছে। আমরা এখানেও সেম একটা ফ্লাই আউট আছে, আপনি যদি চান এই ফ্লাই আউটটা অলওয়েজ অন থাকুক সেক্ষেত্রে আমরা পিন করে রাখতে পারি, তাহলে এটার অফ হবে না। তো আমরা এটা আসলে দরকার হয় না, এই জন্য আমরা এটাকে পিন করলাম না। সো এরপরে খেয়াল করেন, আমরা এখন কথা বলবো হচ্ছে ড্রয়িং ট্যাব নিয়ে। আমাদের অটোক্যাডে কিন্তু একসাথে একের অধিক ড্রয়িং ওপেন করা যায়। সো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ড্রয়িং এরকম পাশাপাশি থাকবে। আমি যখন আরেকটা ড্রয়িং নিলাম, সো প্রত্যেকটা ড্রয়িং কিন্তু এরকম পাশাপাশি থাকতেছে, যেভাবে আমরা আসলে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজারে একটার পর একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন ট্যাবগুলো ঠিক পাশাপাশি থাকে। এখন অটোক্যাডও অনেকটা এরকমই, একসাথে অনেকগুলো ফাইল আমরা ওপেন করতে পারবো এবং ফাইলগুলো আসলে এরকম পাশাপাশি থাকবে, এবং এটা হচ্ছে ফাইলের নেম। তারপরে আসেন দেখেন একটা হচ্ছে কমান্ড লাইন। এটা খুবই পুরাতন একটা সিস্টেম যেখানে কমান্ড লাইনের মাধ্যমে আমরা কাজ করতে পারি। এটা আগে খুব ব্যাপকভাবে ব্যবহৃত হতো, এখন আমাদের অটোক্যাডের অ্যাডভান্সমেন্টের কারণে, ব্যাপক ফিচার অ্যাড করার কারণে কমান্ড লাইনটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। লাইক আমরা যে কোনো কমান্ড কিন্তু এখন রিবন থেকে নিতে পারি খুব সহজেই। সো সেক্ষেত্রে আমাদের কমান্ড লাইন খুব একটা ব্যবহার করতে হয় না। তারপরেও যদি দরকার হয় আপনি এটা রাখতে পারেন এইভাবে, অথবা এটাকে হাইড করে দিতে পারেন। সো আমার ধরেন এখন এটা দরকার নাই, তো আমি এটাকে সামহাউ ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার সময় আপনাকে একটা মেসেজ দেখাবে, এই মেসেজটাতে আপনাকে একটু স্টাডি পড়তে হবে যে কি বলা হয়েছে। সো যখনই যে কোনো সমস্যায় আপনি যদি কিছু করতে যান, দেখাচ্ছে যে সমস্যা, তখন ওইটা পড়বেন। ওইটা যদি আপনি পড়েন আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কি হয়েছে এবং এটার সলিউশনটা কি হবে। সো এইভাবে করেই কিন্তু আপনি একসময় প্রায় এক্সপার্ট হবেন। সো আমি যদি এখন একটা জিনিস বলে দিলাম এটা ইয়েস দিবেন, আমি কিছু বললাম না যে এটা কেন ইয়েস দিবেন কেন নো দিবেন, তাহলে কিন্তু আপনি আর অ্যাকচুয়াল জিনিসটা শিখতে পারলেন না। সো তখন অবশ্যই নিজ দায়িত্বে আপনাদেরকে এই যে কোনো কিছু যখন আসবে এটা অবশ্যই লক্ষ্য করে আপনাকে সলিউশনের দিকে যেতে হবে। সো সেটা যখন আপনি পারবেন না সেটা আলাদা, কিন্তু অ্যাটলিস্ট জানতে হবে যে আপনার সমস্যাটা কি হয়েছিল। সো ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য কমান্ড লাইন উইন্ডো? আমি বলতেছি যে ইয়েস, হ্যাঁ আমি করে দিতে চাই। তো এখানে আরেকটা লাইন আছে যেটা মধ্যে টু ডিসপ্লে দ্য কমান্ড লাইন উইন্ডো অ্যাগেইন প্রেস কন্ট্রোল 9। তার মানে আমরা যদি কোনোভাবে এটাকে অফ করে দিই অ্যান্ড এটা যদি আবার দরকার হয় তখন আমরা কন্ট্রোল 9 প্রেস করব, তাহলে কিন্তু এটা চলে আসবে। সো আমরা ইন্টারফেসে কিছু বেসিক জিনিস এখানে শিখে ফেললাম। এখন আমরা আরেকটা জিনিস বাদ আছে সেটা আমরা দেখি নাই, সেটা হচ্ছে স্ট্যাটাস বার। সো খেয়াল করেন এখানে স্ট্যাটাস বার আছে, এই স্ট্যাটাস বারে আসলে এই জায়গাতে বিভিন্ন সেটিংস এবং ড্রয়িংয়ের স্কেলটা দেখা যায়। খেয়াল করেন এখানে কিন্তু স্কেলটা আছে এবং অনেকগুলো সেটিংস এখানে কিন্তু আছে। সো এখানে আমরা ব্লু কালার দেখতেছি কিছু কিছু, যেগুলোর মানে হচ্ছে এই ফিচারগুলো এখন অ্যাক্টিভ, অথবা এটা আমরা বলতে পারি যে টুলসটা অন আছে। হ্যাঁ, এই ফিচারগুলো অ্যাক্টিভ আছে, যেমন আমার এখানে রেস্ট্রিক্ট কার্সার টু স্পেসিফাইড অ্যাঙ্গেল এটা অ্যাক্টিভ আছে। এখানে ডিসপ্লে ড্রয়িং গ্রিড, যেমন এখানে গ্রিডগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি এটা উঠিয়ে দেন গ্রিডগুলো চলে যাবে এবং এটার যেই ব্লু কালার ছিল ওই কালারটাও কিন্তু এখন আর নাই। সো বুঝতেছি যে যেগুলো ব্লু কালার ওগুলো থাকা মানে হচ্ছে এই ফিচারটা অন আছে আর অথবা অ্যাক্টিভ আছে। সো যখন আমরা যে কোনো একটি আইকনে হোভার করি তাহলে আমরা টুল টিপস দেখতে পাবো, সেটা দেখলে আরো হয়তো বুঝতে পারবো যে কোনটার কাজ কি। লাইক ধরেন আপনি এই আইকনের উপরে আপনার মাউস কার্সারটা রাখলেন, রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে দেখাবে যে এটা আসলে কি। সো স্ন্যাপ কার্সার টু 2D রেফারেন্স পয়েন্টস অ্যান্ড অবজেক্ট স্ন্যাপ, এটা বোঝা যাচ্ছে এবং এখানে অস্ন্যাপের একটা
শর্টকাট কমান্ডও দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটা আইকনে যেটাই আপনার দরকার আপনি জাস্ট আপনার মাউসটা রাখবেন, তাহলে সে বলে দিবে যে কোনটা কি। এবং খেয়াল করে দেখবেন নিচে এটার শর্টকাট কমান্ডটাও কিন্তু তখন বলে দিচ্ছে। তো এখন আমরা কথা বলি একটু টাইটেল বার নিয়ে। আমরা সবাই জানি যে টাইটেল বার একদম টপে থাকে। সো টাইটেল বারে মূলত সফটওয়্যারের নাম প্লাস হচ্ছে ফাইলের নামটা থাকে অথবা ড্রয়িং এর নামটা থাকে। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটা বাম পাশে আছে এবং মাঝখানে যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের ফাইল নেম ড্রয়িং 2। এবং আমরা এই টাইটেল বারে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুলবার, যেটা আসলে আমরা কখন ইউজ করি, আমাদের প্রায় প্রায় যদি কোনো টুলস দরকার হয় তখন আমরা এমন টুলসগুলোকে কুইকলি অ্যাক্সেস করার জন্য, মানে কুইকলি ব্যবহার করার জন্য আমরা এই অ্যাক্সেস বারে কিন্তু নিয়ে রাখতে পারি। সো আপনি যদি একটু আমরা দেখেন এখানে, এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করে দেখবেন যে এখানে কিছু কিছু টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্ন দেওয়া মানে এই জিনিসগুলো আপনার আইকনগুলো এখানে আছে। সো আমাদের যেমন ধরেন এখানে সেভ আছে, সেভটা সবসময় দরকার হয়, এই জন্য কিন্তু এটা আগে দেওয়া হয়েছে। এবং এরপর হচ্ছে সেভ অ্যাজ, তো সেভটা প্রথমে তারপরে সেভ অ্যাজ। সো এখানে যতগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছিলাম অতগুলো কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসছে। সো কুইক অ্যাক্সেস টুলবার যদি আপনি ইউজ করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার সময় অনেক বেঁচে যাবে। এরপর আমরা আসি ইউসিএস আইকনে। সো আপনি যদি দেখেন ইউসিএস আইকনটা আসলে কি, এই সিম্বলের মাধ্যমে আমাদের ড্রয়িং এর ওরিয়েন্টেশনটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এখানে এক্স এইদিকে ডান দিকে এবং ওয়াই উপরের দিকে দেখাচ্ছে, আসলে তো তা না এটা। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা ড্রয়িং এর ওরিয়েন্টেশন বুঝতে পারি যে আমাদের কোন দিকে কতটুকু ডিস্টেন্স দিয়েছি অথবা কি অবস্থা, এটা আমরা জানতে পারি। এটি মূলত ভিজুয়ালাইজেশন ইন্ডিকেটর। হ্যাঁ, এটা একটা ভিজুয়ালাইজেশন ইন্ডিকেটর যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন মুডে কাজটি হচ্ছে। 3D মুডে হলে 3D মতো দেখা যাবে, 2D মুডে হলে 2D মতো দেখা যাবে। সো এটা দেখে আমরা বুঝতে পারবো যে অন্তত যে কোন মুডে আমি কাজটা করতে পারছি অথবা করে যাচ্ছি। সো এখন আমরা কালার স্কিম চেঞ্জ করব। আমরা এখানে দেখেন আমাদের যে অটোক্যাডের ইন্টারফেসটা এটা অনেকটা ডার্ক দেখা যাচ্ছে। আমরা এই ডার্কটা চেঞ্জ করে অন্য একটা কালার দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা মেইনলি হচ্ছে অপশনে যেতে হবে। আমাদেরকে যে কোনো কিছু কাস্টমাইজ করতে গেলে আমাদেরকে অপশনে যেতে হবে। সো অটোক্যাডের অ্যাপ্লিকেশন মেনুতে গেলাম, দেন আমরা অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডিসপ্লে। সো যেহেতু এই জিনিসটা ডিসপ্লে রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেতে চলে যাব। অ্যান্ড দেন হচ্ছে উইন্ডোজ এলিমেন্টের মধ্যে কালার থিম, যে আসলে কালার থিমটা কিরকম হবে। সো এখানে আমরা ডার্ক ছিল লাইট করে দিই। তো বাই ডিফল্ট কালারটা হচ্ছে ডার্ক থাকে, সো এটাকে আমরা লাইট করে দিতে পারি। সো দেখেন অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমার এই যে এখানে যে টাইটেল বারটা আছে যেটা এটা কিন্তু চেঞ্জ হয় না, কারণ এটা কন্ট্রোল আমাদের কাছে নাই, এটা হচ্ছে উইন্ডোজের, এটি উইন্ডোজ কন্ট্রোল করে। সো সেক্ষেত্রে যদি আপনি এইটাও এই যে এটা সাদা থেকে পরিবর্তন করে অন্য কোনো কালার করতে চান, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজের ডেস্কটপে চলে গিয়ে রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে কাজ করতে হবে। সো আমি এখন লাইট করে দিলাম এবং সাথে সাথে দেখেন আমাদের মেনুর যেই অপশনগুলো আসছে, আমাদের প্রত্যেকটা প্যানেল এবং হচ্ছে প্রত্যেকটা ট্যাব, রিবনের যে ট্যাবগুলো আছে প্রত্যেকটা কেমন অন্য একটা কালার নিয়ে নিছে। সো আমি আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন।